কি লোকেশনটা। ও আচ্ছা, সেই ক্ষেত্রে লোকেশন আপনার, এটা তো সাধারণত অ্যাকাউন্ট খোলার সময় এটা বাই ডিফল্ট নিয়ে নেই। ফোন নাম্বার তো দেওয়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, আমি একটু চেক দিই। ভাইয়া আমার ওই আমার প্রবলেমটা একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো? হ্যাঁ, শিওর, দেখেন। আজকে নতুন জয়েন করছেন এমন কেউ আছেন? ভাইয়া আমি আমি আছি ভাইয়া। আচ্ছা, আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দিয়ে দিয়েন, আর কি অবস্থা এখন পর্যন্ত আর্নিং এর বা টোটাল কোর্সের, এগুলো নিয়ে একটু আমাদের জানান বিষয়টা। জি ভাইয়া নমস্কার ভাইয়া, আমি উর্মিনাথ। জি। আমার ট্রেনার ছিল সুলতানা রাবেয়া আপু। আচ্ছা। আর 103 নাম্বার ব্যাচ থেকে আর কি। তো আমার ফাইবারে এখন পর্যন্ত 2টা গিগ আছে, ওখানে কয়েকটা কাজ করছি। আর হচ্ছে ভাইয়া আমার 6:30 থেকে 9:30 পর্যন্ত ক্লাস থাকে, তো তো সেজন্য জয়েন করা সম্ভব হয় না আর কি। আজকে ক্লাস নাই, সেজন্য জয়েন করতে পারছি। আচ্ছা আচ্ছা, আপনি ইনফরমেশন গুলো আমাদের যে ট্র্যাকিং শিটটা আছে ওখানে আপডেট করেন। আচ্ছা ভাইয়া। জি, আর বিগত যে ক্লাসগুলো হয়েছে ওইগুলোর সব ভিডিও ওখানে থাকবে, এবং পরবর্তী ক্লাসগুলোও থাকবে। তো আপনি সম্ভব হলে ক্লাস করবেন, আর কখনো মিস করলে বা কোনো ব্যাপারগুলো ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে। আর ওখানে আপনার আর্নিং এর আপডেটটাও দিয়ে দিবেন। জি ভাইয়া। ভাইয়া আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আপনার, আচ্ছা, আপনাদের তো গ্রুপ 1। হ্যাঁ, স্ক্রিনটা, জি দেখতে পাচ্ছি, যে বলেন। আমার এই গিগটা, মানে এখানে দেখেন এটা অ্যাক্টিভ হয় নাই, মানে জাস্ট দেখাচ্ছে অ্যাক্টিভ, বাট এটা ইমপ্রেশন আসতেছে না। বাট আমার অন্য গিগ গুলা দেখেন, এই যে দেখেন এগুলা অ্যাক্টিভ হয়েছে, এগুলা কিন্তু ইমপ্রেশন ভালোই আসতেছে। বাট এই গিগটা আমি এই 3 দিন আগে মানে পাবলিশ করছি। বাট এটা আমার কেউ আমার অ্যাকাউন্টের লিঙ্ক যদি কাউকে দিয়ে ওকে দিলে ও দেখতে পারে, বাট এটা মানে সার্চ র্যাঙ্কে আসে নাই। আচ্ছা এটা এটা কিভাবে সলভ করবো, এটা সমাধানটা একটু যদি বলতেন। আচ্ছা, একটু উপরের দিকে যান। এমনি বেসিক্যালি তো আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ইমপ্রেশন কম, গিগের ইমপ্রেশন কম থাকে। হ্যাঁ। না, এটা আমি বলি, আমি একটু দেখাই যে এই জিনিসগুলো, এই গিকটা দেখছেন, এটা ডিরেক্ট এটা যে সার্চ র্যাঙ্কে আছে দেখছেন, হুম। বাট এটা দেখেন। আচ্ছা, ওইটা হচ্ছে বিষয়টা কি, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওইটা ওদের মনে হয় কোনো একটা রিভিউ এর প্রয়োজন। আপনি ওই যে কন্টাক্ট যে অপশনটা শো করছে, ওরাই বলতেছে যে এই ব্যাপার। তো এগুলো আমার, ওইটা ক্লিক করে দেখতে পারেন। আমারটা একটু দেখবেন লোকেশনেরটা। হ্যাঁ, আমি দেখতেছি। লোকেশনের ওইটা আমি অলরেডি সার্চ দিচ্ছি যে এটা লোকেশন এডিটের ডাইরেক্ট আমরা সেটিংস এর কোথাও থেকে পাই কিনা।
আর গিগ সংক্রান্ত এই 4টা গিগ বা 5টা গিগ বা পরবর্তী নতুন গিগ তৈরি করতে আর কারো কোনো প্রবলেম, সেগুলো আমাকে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আমার একটা কোশ্চেন ছিল আপওয়ার্ক নিয়ে। জি বলেন। আপওয়ার্ক নিয়ে কোশ্চেনটা হচ্ছে আমরা কি একই একই অ্যাকাউন্ট দুইটা পিসি থেকে, মানে আমি ডেস্কটপ থেকে যাচ্ছি ল্যাপটপ থেকে যাচ্ছি, এভাবে কি অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা? আর টাইম ট্র্যাকারের ক্ষেত্রে আমি একই সাথে মানে আপওয়ার্কে এক ক্লায়েন্টের কাজ করলাম টাইম ট্র্যাকারের ডেস্কটপে, আর এক ক্লায়েন্টের ল্যাপটপ থেকে এভাবে করতে পারবো কিনা? আমি আসলে বুঝিনি, একটু কাইন্ডলি আবার যদি করেন কোশ্চেনটা। টাইম ট্র্যাকার আপওয়ার্কে আওয়ারলি রেটের কাজগুলো তো টাইম ট্র্যাকারে করে, আর টাইম ট্র্যাকারের মধ্যে আমি ধরেন দুই ক্লায়েন্টের দুই পিসি থেকে একই সময়ে কাজ করতে পারবো কিনা? ও না না, সেটা তো সম্ভব না। না, ধরুন আমি এই পিসিটাতে 1 ঘন্টা কাজ করলাম, 2 ঘন্টা কাজ করলাম, হ্যাঁ হ্যাঁ, এরপরে ধরুন আমি শুরু করলাম কাজটা, সেম কাজটা, সেটা কি পারবো? আপনার কথা কেটে কেটে আসতেছে, আমি মাঝে মাঝে বুঝতেছি না, তবে আমি বলি দেখেন তো আনসারটা হচ্ছে কিনা, না হলে আবার কোশ্চেন করেন। সেটা হচ্ছে আমাদের টাইম ট্র্যাকারটা আমরা দুইভাবে ইউজ করতে পারি। যদি ম্যানুয়ালি অ্যাড অপশনটা ওরা রাখে ক্লায়েন্ট, তাহলে হয়তো আপনি ম্যানুয়ালি অ্যাড করে দিলেন, কিন্তু একটা দিন তো 24 ঘন্টাই, তাই না? ওই দিনের মধ্যে আপনি যতক্ষণ একটা ক্লায়েন্টের কাজ করছেন, এট দ্য সেম টাইম কিন্তু অন্য একটা ক্লায়েন্টের কাজ করতে পারবেন না একটা অ্যাকাউন্টে। বোঝা গেল বিষয়টা? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, এখন শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আমার আজকে আসলে ওয়াইফাইটা বারবার করতেছে। স্যার আমি অনেক সময় করি কি, এটা না জেনেই করছি, আমি আসলে চিন্তিত এটা আসলে আমার জন্য কতটুকু হার্মফুল হচ্ছে। কতক্ষণ ডেস্কটপে কাজ করলে পরে আবার ইয়েতে ল্যাপটপে চলে যাচ্ছি, বা আমার সুবিধার জন্য খাটে বসে ল্যাপটপে করছিলাম টাইম ট্র্যাকারটা, এখানে অফ করে দিয়ে ওখানে স্টার্ট করছি আর কি। তো এটাতে কোনো সমস্যা হবে কিনা? এটাই ধরুন সমস্যা না, এটাতে সমস্যা না। আপনার তো দুইটা পিসিতে টাইম ট্র্যাকার ইনস্টল করা নাকি? সমস্যা নাই, তবে ভালো হয় যে তখন ওই টাইম ট্র্যাকারটা হয়তো ইয়ে করলেন, লগ আউট করে দিলেন, অথবা কোনোভাবে এমন ভাবে স্টপ করে দিলেন যাতে ওটার কোনো ক্যালকুলেশন যেন না হয়। ও, এখন এখানে টাইম ট্র্যাকারে আমাকে 3টা ক্লায়েন্টের কাজ করতে হয় অনেক সময়, মানে এটা মাথায় আসছিল যে মানে ল্যাপটপ কিংবা ডেস্কটপ দুইটাতে একসাথে আমি কাজ করতে পারবো কিনা, টাইম ট্র্যাকার অন করে 2 ক্লায়েন্টের কাজ করব। না, ওই যে এটার কথা বললাম যে দিন তো 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে আপনি একটা ঘন্টাকে তো সবার সাথে শিডিউল করতে পারবেন না। আপনি যদি একটা ক্লায়েন্টের সাথে 1 ঘন্টা করেন, আর একটা ক্লায়েন্টের সাথে নেক্সট তারপরে মানে নেক্সট 1 আওয়ার হবে, টোটাল হবে 2 আওয়ার। বোঝা গেছে বিষয়টা? না, এখানে আমি মানে আরেকজন পার্টনারের সাথে কাজ করতে চাচ্ছিলাম আর কি, যদি করে ওভাবে কি সমস্যা হবে? মানে আপনি আপনি প্রসেসটা আর একটু ক্লিয়ার করেন, মানে কিভাবে করতে যাচ্ছেন ওটা আমাকে একটু ক্লিয়ার করেন, আমি তাহলে মানে ধরুন আমার একটা ক্লায়েন্টের কাজ আমি কাউকে দিয়ে দিলাম, আচ্ছা তাহলে সে টাইম ট্র্যাকার অন করে কাজ করলো, এইদিকে আমিও আমার সেম কাজটা করছি, মানে ওই ক্লায়েন্টের না, অন্য ক্লায়েন্টের কাজ আমিও করছি, সেম ঘন্টা মানে কাজ ভিন্ন ভিন্ন এবং পিসি ভিন্ন ভিন্ন, এটাতে কি প্রবলেম হবে? আমি তো ওইটাই মেন করলাম আপনাকে, যে আপনি একটা দিন টোটাল তো 24 ঘন্টা, তাই না? বোঝা গেছে? তো তার মধ্যে আপনি কোনো ক্লায়েন্টের সাথে চুক্তি করছেন যে 1 ঘন্টা কাজ করবেন আপনি ওই দিন,
আর একটা ক্লায়েন্টের সাথে চুক্তি করছেন আপনি 1 ঘন্টা কাজ করবেন, ধরে নিলাম সাপোজ। তো আপনি 1 ঘন্টাতেই 2টা কাজ সেরে ফেলতে চাচ্ছেন 2 ক্লায়েন্টের, 2 জনের মাধ্যমে, এই তো? হ্যাঁ এটাই। হ্যাঁ, তো এটা তো সম্পূর্ণ ইলিগাল, কারণ আপনি তার থেকে মানে ক্লায়েন্টের থেকে রেট নিচ্ছেন হচ্ছে 2 আওয়ার্সের। হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনি কাজ কাজ কিন্তু একটি টাইমে কাজ করছেন। মনে করেন যে আপনি 1টা থেকে 2টা পর্যন্ত কাজ করলেন, আবার সেও 1টা থেকে 2টা পর্যন্ত কাজ করছে। এখন এটা তো ওদের টাইম ট্র্যাকারের যে বিষয়টা, ওটা তো হচ্ছে আপনার সময়ের সাথে ওদের ওই 24 ঘন্টাকে ওরা সিঙ্ক্রোনাইজ করে রাখছে। একই অ্যাকাউন্টের এগেনস্টে যদি 2 জায়গাতেই টাইম ট্র্যাক হয়, সে কিন্তু আলটিমেটলি 1 ঘন্টায় কাউন্ট হবে। বোঝা গেল বিষয়টা? স্যার আমি এখন যেটা মানে কাজ পাচ্ছি, টাইম কাজ হিসেবে আলহামদুলিল্লাহ যেটুকু পাচ্ছি কাভার দিতে পারছি না। যেমন ধরুন একজনের 7 ঘন্টা, আরেকজনের 8 ঘন্টা এভাবে। আমি চাচ্ছিলাম, অনেকে কাজ খুঁজতেছে, ঠিক আছে, আমি চাচ্ছিলাম মানে অন্যদেরকে কাজগুলো নিয়ে দিতাম আর কি। না, সেগুলো তো করতেই পারবেন, তবে আপনি যে টাইমে কাজ করবেন সেই টাইমে অন্য কেউ আর কাজ করতে পারবে না। আপনি শিডিউল করে নিতে হবে। স্যার আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালেন। আমি আজকে একটা কন্ট্রাক্ট করলাম, সপ্তাহে 40 ঘন্টা $8 করে পার আওয়ার। তো ভাবলাম এটা কিভাবে কাভার দিব, এমনিতেই চলতেছে 2টার প্যারা। এখন ভাবলাম একজনকে দিয়ে দিব, আমি ভাগ্যিস আমি ফেসে যেতাম। তবে তবে হচ্ছে খুব সাবধানে, হ্যাঁ, ওই কি করতে হবে, আপনি সে যেন তার কি কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা এটা আগে জানতে হবে, এই সরি আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে কিনা, না ওর নেই আপওয়ার্ক অ্যাকাউন্ট। বা তার ওই পিসিতে কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট কখনো লগ ইন করা হয়েছে কিনা। লগইন না হয়নি। আচ্ছা, তাহলে আপনার অ্যাকাউন্টে ফার্স্ট টাইম লগ হবে, তাও তো ইয়ার মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে। এবং আপনি যখন আপনার অ্যাপস থেকে কমপ্লিটলি ডিসকানেক্ট হয়ে, হ্যাঁ, ওইটা আবার ওই যে দেখবেন যে নিচে টাস্ক বারে লুকোনো অবস্থায় থাকে না, হ্যাঁ এই যে আমি দেখাই, থামেন স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন তো দেখা যায় নাকি? দেখেন এই যে আমি যখন এখানে হাইড শো আইকনে করলাম, দেখেন এখানে আমার আপওয়ার্কের ট্র্যাকিংটা কিন্তু, ট্র্যাকারটা কিন্তু এখানে থাকে ইনভিজিবল অবস্থায়। এখান থেকেও আপনি ডাইরেক্ট এক্সিট করে দিবেন আপনার কাজ শেষে। তারপরে তাকে বলবেন যে তোমার টাইম এতটা থেকে এতটা, সেও আবার সেম কাজটা করবে, তার কাজ সব শেষ করে সেইভাবে টোটালি এক্সিট হয়ে বের হয়ে এসে, লগ আউট তো করবেই, তারপরে আবার এক্সিট হয়ে বের হয়ে আসবে, তারপরে হচ্ছে ইয়া করবেন, এরপরে সেই কনফার্ম করলে আবার আপনি যদি করতে চান তখন করবেন। এইটা মেনটেন করতে পারলে সম্ভব। স্যার আমার ধরুন আমি যে জিমেইল থেকে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলেছি, ওই জিমেইলটা দিয়ে যদি সে লগইন করে অন্য পিসি, তো এটা তো আইপি অ্যাড্রেস ভিন্ন দেখাবে, তো এটা তো কি সমস্যা হবে? না, একজনের তো একাধিক ডিভাইস থাকতে পারে, কিন্তু ওই ডিভাইসে ওই অ্যাকাউন্ট ছাড়া আবার অন্য অ্যাকাউন্ট লগইন হচ্ছে কিনা এটাই হলো আপওয়ার্ক দেখবে। ও যদি, আচ্ছা, আমার অ্যাকাউন্ট থেকে করতে পারবি, এটা তো হ্যাঁ, প্রবলেম। কিন্তু আপনি আবার এটা দেখা যাচ্ছে যে খুব যে অনেকগুলো পিসির সাথে যে করবেন এটাও আবার ঠিক হবে না। তাহলে স্যার কাজ কেমনে দিব? অনেকেই কিন্তু অনেক মানে অনেকেই চাচ্ছে নতুন বা একটু কাজ দেওয়ার জন্য, বা ওভাবে টাইম ট্র্যাকারের কাজগুলো তো সাধারণত দিতে পারছিলাম না ওভাবে। তো ক্লায়েন্টের সাথে আপনার ইয়ে ডিলিংসে আসতে হবে, প্রথমে নিজেই কাজ করে ক্লায়েন্টকে বোঝাবেন যে আমি এত ঘন্টায় এতটুকু কাজ করতে পারছি, সো তোমাকে আমি এইভাবেই দিই। বলবেন যে বিভিন্নভাবে তাকে মোটিভেট করবেন যে আমার টাইম ট্র্যাক করতে গেলে এই প্রবলেম হচ্ছে, বা বলবেন টাইম ট্র্যাকারটা ইদানিং দেখি এই ঝামেলাগুলো করতেছে, সো তুমি যদি বলো আমরা তো 1 সপ্তাহ করলামই কাজ, তুমি তো দেখতেছো যে আমি এই এত ঘন্টায় এতটুকু কাজ করি, সো আমাকে যদি তুমি ম্যানুয়ালি অ্যাড করার অপশন দাও, বা এটা তো তুমি যদি অ্যাপ্রুভ করো, তাহলে আমার জন্য সুবিধা হয়। আমি যখন সময় পাচ্ছি ইনস্ট্যান্ট একটু কাজ করে নিচ্ছি, নিয়ে আবার হচ্ছে আমি আমার অন্য কোনো কাজ করতেছি, বা আমার একটা ফ্লেক্সিবিলিটি থাকতেছে। অবশ্যই নতুন কোনো ক্লায়েন্টের সাথে এটা নিয়ে না কথা বলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে যে ক্লায়েন্টের সাথে ওই রিলেশনটা বিল্ড আপ হওয়া পর্যন্ত। অনেকেই কাজ চায়, কিন্তু ওভাবে আমি আমার কয়েকটা ক্লায়েন্ট করে নিয়েছি, মানে অন্য টাইম ফ্রি টাইমে কাজগুলো করে রাখি।
তো মানে এখন টাইম ট্রেকারের কাজটাতে সুবিধা, আবার এখানে আর্নিংটাও বেশি আসে। সেই হিসাবে মানে কাউকে দিতে চাচ্ছিলাম আর কি, একজন বা দুজনকে হেল্প করতে না, চাচ্ছিলাম। আমি প্র্যাকটিক্যালি এই কাজটা করছি, এই জন্য আপনাকে অ্যাসিওর করতে পারলাম। আমি এরকম দুইজনকে দিয়ে আমার টাইম ট্র্যাকারে ভাই কাজ করাই নিছি। তবে সেটা হচ্ছে আপনার কত, এই মনে হয় প্রায় 2.5 বছর আগের কথা, তখন তো সমস্যা হয়নি। এখন এই আপডেটেড কি করছে, তবে আমার মনে হয় না এটা সমস্যা হবে। ওই যে আপনার ক্রাইটেরিয়া গুলো মেনটেন করতে হবে, যে অন্য কোনো অ্যাকাউন্ট যেন লগ ইন না হয় সেই ডিভাইসে, ঠিক আছে? ওইটা ওইটা মেবি আপনার এই পিসি অ্যাড করা যাবে, একই ওয়াইফের এটা আইপিটা ট্র্যাক করে, আপনার পিসির গুলো ট্র্যাক করে না। স্যার এই কন্ডিশনে কি মানে কোনো মেম্বার অ্যাড করার কোনো অপশন আছে আপওয়ার্কে? হ্যাঁ, কোনটা? মানে মেম্বার কি অ্যাড করার কোনো অপশন আছে, যে দুজন বা তিনজন মিলে টিম করে কাজ করবে, এরকম কি কোনো অপশন আছে? হ্যাঁ আছে, এজেন্সি সিস্টেম আছে। তো তাহলে তো আমার মনে হয় কাজে যাবো তখন ওটাই করতে পারতেছে, মানে যেটা একটা টিম মেম্বার অ্যাড করে কিছু কাজ ওনাকে দিতে পারতেছে। না, সবাই তো এজেন্সি প্রিফার করে না, উনি তো ওইটা হাইডলি করতে চাচ্ছে। দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সার হিসেবে একজন হায়ার করছে, আবার এজেন্সি দেখলে হয়তো দিবে না, হয়তো খাদিজা আপুকে ক্লায়েন্ট হচ্ছে চুজ করছে তার কাজটা করার জন্য, অন্য কেউ হলে হয়তো চুজ করতো না। এই যে বিভিন্ন ব্যাপার থাকে, যার কারণে আবার ক্লায়েন্ট যদি জানে যে অন্যকে দিয়ে করাচ্ছে, সেটাও হয়তো হার্মফুল হবে। তো এই পার্সপেক্টিভ গুলো হচ্ছে আবার এরকম। এখানে দেখলাম অনেক সেনসিটিভ বিষয় আছে, যেমন একটু এদিক সেদিক হলে দেখি ওরা মানে সাথে সাথে জব এন্ড করে দেয়। এভাবে আমার একটা জব চলে গেছে, মানে একটু এদিক সেদিক হয়েছে তো শেষ, মানে আর ওরা আধা ঘন্টাও লেট করে না। সেটাই, ওই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আর ওইটা হচ্ছে আপনার 40 ঘন্টা পার উইক যেটা, জি, ওইটা লেন্থ, প্রজেক্ট লেন্থ কেমন? মানে এটা নতুন, আজকে কালকে শুরু না, ওই করবো। যে ওখানে দিয়ে থাকে না ওরা, যে 1 to 3 মান্থ, মোর দেন 6 মান্থ, ওইটার লেন্থ কত ছিল? মোর দেন 6 মান্থ। জি, মোর দেন 6। আচ্ছা। তো এই ধরনের কাজগুলো কিন্তু অবশ্যই সেন্সিটিভলি করবেন, এতে কি হবে, একটা লং টাইম অপরচুনিটি গ্রো হয়। আমি একটা অবশ্য আজকে 3 মাস হয়ে গেছে, একটা মানে 3 মাস 14 তারিখ 3 মাস হবে একটা শুরু করছি যে। আচ্ছা, সেটাই আসলে অনেকে, আমি হচ্ছে ফিলিপাইনের কিছু প্রোফাইল দেখছি, ওদের প্রোফাইলে এর আগে আমি দেখছি যে যখন আপওয়ার্কের প্রোফাইল গুলো, তখন কিন্তু আপনার শো করতো যে কত সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এখন দেখাই কিনা আমি ওইভাবে ভালোভাবে দেখি নাই, এখন তো অনেক কিছু আপডেট চেঞ্জ করছে। আরো আপডেট আসতেছে, অক্টোবরে মনে হয় আরো আপডেট করছে, অনেক কিছু অ্যাড করছে। হ্যাঁ, যেমন এখন তো আপনার টপ রেটেড প্লাস অপশন আছে, আগে তো টপ রেটেড পর্যন্তই ছিল। তো এটাতে আপনার ফিলিপাইনের একজন, সে $20,000 প্লাস আর্নিং করছে, অনলি কমপ্লিটেড 3 জব। এখন চিন্তা করেন যে এদের ডেডিকেশন কেমন, আর কাজের মানে কোয়ালিটি আসলে সার্ভিস প্রোভাইড করে না। আমার একটাতে $3,000 পার হয়ে গেছে, শুধু একটাতেই। হ্যাঁ, ইনশাল্লাহ তাকে হচ্ছে টেকা দিবেন আপনি আমাদের দেশের পক্ষ থেকে, এলইডিপির ব্যাচ থেকে ইনশাল্লাহ। ও আল্লাহ, এটা অনেক বড় স্বপ্ন, এটা দেখতেও ভয় লাগে। হবে, সমস্যা নাই। আর এই যে আপনার যে প্ল্যানটা দেখলাম, এটা ভালো লাগলো। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যারা এখনো ওইভাবে কাজগুলো হয়নি, গোছাই নেওয়া হয়নি, বা এখনো আমরা শুরু করতে পারি নাই, হায়দ্রাবাদ যেহেতু কাজের ফ্লো গুলো বাড়তেছে, আপনারা চাইলে টিম ওয়াইজ অ্যাটেন্ড করতে পারেন, এক্সপিরিয়েন্সও হবে, কাজও হবে, সেখান থেকে আর্নিং গুলো দেখাইতে পারবেন, টোটাল ব্যাচটাকেই কভার করে নিয়ে চলে যাওয়া যাবে আপনারা যদি ওইভাবে চান বা ওইভাবে হয়।
এবং পরবর্তীতে আরো প্রজেক্ট যদি ডিলিংসে আসে। ঠিক আছে? কি আমার ভাবতেছেন সবাই? স্যার আমার জব ইন্টারভিউতে আছে, ওগুলো মোটামুটি হায়ার করবে মনে হচ্ছে আর কি, পছন্দ হয়েছে, ক্লায়েন্টের মোটামুটি বোঝা যাচ্ছে। একটা হচ্ছে ফুল টাইম, এখন আমার মনে হচ্ছে না আমি পারবো কভার আপ করতে, কারণ ওটা হচ্ছে সকাল 9টা থেকে রাত 6টা, সন্ধ্যা 6টা পর্যন্ত। এটা করলে আমার অন্য কাজগুলো সব ছেড়ে দিতে হবে। ওটা আবার ঘন্টায় $10 করে। আচ্ছা, দেখেন আপনার যদি কত বললেন, সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা হচ্ছে ইউএস টাইম। আচ্ছা, অর্থাৎ সকাল আমাদের হবে ধরুন রাত 11টা থেকে সম্ভবত সকাল ধরুন 8টা পর্যন্ত। কত ঘন্টা হচ্ছে? 9 ঘন্টা নাকি? ফুল টাইম, ওরা টাইমই দিয়ে দিছে, এটা ওদের টাইম 9টা, ওদের সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতে 5 হবে। ডেজ 5 ডেজ উইক নাকি? না 6 ডেজ। 6 ডেজ। তাহলে প্রতিদিন যদি 8 ঘন্টা করে হয় তাহলে 48 ঘন্টা। 50 হলেও তাহলে আপনার সপ্তাহে হবে 500, তাহলে $2000 পার মান্থ নাকি? $1000, হ্যাঁ এটার কাছাকাছি আর কি। হ্যাঁ, অ্যাভারেজ। তো দেখবেন এখন আপনার প্রেজেন্ট সিচুয়েশন কি, আপনি আসলে চাচ্ছেন কি, হ্যাঁ, সবগুলো চিন্তা করি আপনাকে করতে হবে। তারপরে এমন হতে পারে যে কোনটা লং টাইম কোনটা লং টাইম না, মানে অনেক কিছু ক্যালকুলেশন করে একটা ডিসিশনে আসতে হবে আর কি। এই জন্য চাচ্ছিলাম মানে আশেপাশে যারা আছে বা যারা চাচ্ছে হেল্প, অনেকে বিশেষ করে লিঙ্কডইনে প্রচুর হেল্প চাচ্ছে, তো আমি চাচ্ছিলাম মানে যারাই হেল্প চায় বা যাদের খুব সমস্যা আছে ওদেরকে চিহ্নিত করে যদি এইভাবে দিয়ে দেওয়া যেত এই কাজগুলো, এগুলো কিন্তু অনেক, একজনের ফুল ফ্যামিলি খুব সুন্দরভাবে চলে যাবে একটা কাজ দিতে পারলে। তো আমি মানে এটা চিন্তা করে যারা খুব মানে একটা প্রবলেমের মধ্যে আছে ওদেরকে দুই একজনকে যদি কাজটা দিয়ে দেওয়া যেত, এই জন্য আমি টাইম টেকারের বিষয়টা স্যার আপনার থেকে ক্লিয়ার করলাম আর কি। না ঠিক আছে, সেই ক্ষেত্রে ওই যে ওইভাবে মেনটেন করতে হবে। তবে আপনি দেখবেন যে ওয়ার্কলোড যেন আবার ডেলি ওয়ার্কলোড যেন 24 ঘন্টার বেশি না হয়, তাহলে আপনি তো টাইম ট্র্যাক করার জায়গায় পাবেন না। 24 ঘন্টার বেশি তো অবশ্যই হয়ে যাবে, কারণ আমার এখানে আরো 8 ঘন্টা 8 ঘন্টা 16 তো ঘন্টার কাজ। ওদেরকে তাহলে ফিক্সড প্রজেক্ট বা স্যালারি বেসড করে ফেলতে বলেন, যেগুলো ফুল টাইম বলেন যে ওইগুলো ফিক্সড প্রজেক্টে আনতে, যে পার ইয়াতে পার মান্থে পেমেন্ট করতে বলেন অথবা পার উইকে পেমেন্ট করতে বলেন, সে যেটা ফিল করে। এভাবে করলে মনে হয় বেটার হবে। এখনো নতুন তো স্যার, ওগুলো মানে ক্লায়েন্টের সাথে মানে অত বেশি বলতে ভয় লাগে আর কি। বুঝতে পারছি। আচ্ছা, একজন আপনাদের মধ্যে একজন তো অ্যাড্রেসটা সম্পর্কে বললেন নাকি? ইমরান ভাই নাকি বলছিলেন? ইমরান ভাই কি আছে? আচ্ছা, সম্ভবত নেই। আচ্ছা, এখন বাকিরা আমরা কি করতেছি বলেন তো, কে কি করতেছি এখন? কোনো রেসপন্স নাই যে। গিগ গুলো শেয়ার করতেছি সোশ্যাল মিডিয়াতে, এবং বায়ার রিকোয়েস্ট যেগুলো পাচ্ছি ওগুলোর জন্য অফার সেন্ড করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছি, বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছেন, ওকে। আর আমি একজন করে বলি, তাছাড়া কেউ তো কথা বলে না, পরে আর দেখতেছি। ইমরান তাসবির,
সালেউদ্দিন আহমেদ, রাজু, ওসমান হাবিব, ওমর ফারুক। হ্যাঁ ভাইয়া জি বলেন। আমাদেরকে কি ওই ইউটিউব প্রমোশনটা একটু দেখাবেন? ইউটিউবে চ্যানেল কিভাবে প্রমোট করে এটা? আসলে আপনাদের তো আমি আলোচনার শুরুতে বলছি যে আমাদের টার্গেট গুলো এখন এই ক্লাসগুলোর আপনাদের আর্নিং সোর্সগুলোর সাথে ইন্ট্রোডিউস, ঠিক আছে? আপনাদের তো ওই ধরনের মনে করেন যে আমাদের প্রায় 10 থেকে 12টা ট্রেনার ছিল বিভিন্ন সময়। আপনারা যদি ইউটিউব চ্যানেলে যেয়ে এলইডিপির ওখানে সার্চ দেন, অনেক লেকচার পাবেন, ঠিক আছে? ওইটা সমস্যা না, কিন্তু এখন কথা হচ্ছে আর্নিং গুলোর কোথায় হচ্ছে না, কেন হচ্ছে না, কি প্রবলেম গুলো ফেস করছেন, এইগুলো হচ্ছে আমরা একটু চেষ্টা করব এখন। বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, একটু ইয়ে করেন, ওখান থেকে আপনারা ইয়ে জানতে পারবেন। কিন্তু এই যে গিগ ক্রিয়েশন বা এগুলো নিয়ে কি প্রবলেম হচ্ছে, এগুলো নিয়েই আসলে কথা। এই যে গিগ গুলো ক্রিয়েট করতে আপনাদের প্রবলেম গুলো এখন কাইন্ডলি শেয়ার করেন আমার সাথে, সেগুলো আমি তখন দেখতে পারবো। ডিএম মনিটরিং গ্রুপ 1। আচ্ছা, আপনাদের ক্লাসটা করা বাধ্যতামূলক বলে কি সবাই লগ ইন করে রাখা নাকি? আমি তো বুঝতেছি না, কারোর তো কোনো রেসপন্স দেখছি না। না স্যার, আমরা আছি স্যার। ভাইয়া এই তো এখন আবার সবাই হুট করে কথা বলা শুরু করে দিলেন, মানে আমি বুঝতেছি না যে আসলে হচ্ছেটা কি। না, শুনতে পাচ্ছি আসলে, মানে আচ্ছা, আমি একটু কনফিউজ কি ব্যাপার, যে আসলে সেই কখন থেকে আমি একে একে কথা বলে আসছি, আর কোনো ইয়ে শুনতেছি না, কারোর কোনো প্রবলেম বা এই ব্যাপারগুলো। আমার একটা মানে কোয়েশ্চেন ছিল ভাইয়া। আমার কোয়েশ্চেনটা ছিল মানে ওই যে গ্রাফিক ডিজাইন নিয়ে, মানে গিগ, মানে কিভাবে গিগের ভিডিওটা তৈরি করবো ভাইয়া, একটু যদি সমাধান দেন। তো মানে গ্রাফিক ডিজাইন নিয়ে করে নাই গিগ। গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন গিগ? জি আসলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড তো প্রোফাইল নাকি? জি ভাইয়া, জি তো ওখানে কি ওই গ্রাফিক্স বলতে আপনি কি আমার সাথে এই নিয়ে মনে হয় আলোচনা করছিলেন না? জি 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 আপনি বলছিলেন মানে এই ডিজিটাল কন্টেন্টটা রাখার জন্য, মানে টাইটেলটা আমি ঠিক বলবো, এটা ক্লিয়ার হতে পারি না, এটা আবার কিছু একটা বলছিলেন মেবি। টাইটেলটা কি দিব ওটাই, মানে মেইন মেজর 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 মনোযোগটা অবশ্যই ইয়েতে দিতে বলছিলেন, মানে ডিজিটাল মার্কেটিং এ মেজর অ্যাট্রাকশনটা কি। সেই ক্ষেত্রে তাহলে যেহেতু ডিজিটাল মার্কেটিং আসলে মোটামুটি সাংঘর্ষিক। আপনি যদি এখন যদি গ্রাফিক্স কি আবার এখানে যদি পাবলিশ করেন, গ্রাফিক্স এ মূলত আপনি কোন কাজটা করতে চাচ্ছেন? আসলে কোন কাজটা বলতে এখানে মানে ব্যানার, ফ্লায়ার, বিজনেস কার্ড, ইভেন্ট ভেক্টর, লোগো, এগুলো আর কি, এগুলো সব মিলে এখন বুঝতে পারতেছি না মানে। দেখেন, যারা হচ্ছে সব মিলিয়ে জি। যারা গ্রাফিক্সে হচ্ছে
একেবারে পিওরলি গ্রাফিক্সেই কাজ করে, তারাও কিন্তু প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা গিগ ক্রিয়েট করে। জি আমি দেখতে পেয়েছি হ্যাঁ, লোগো যেমন আলাদা, লোগো নিয়ে তারা আলাদা ইয়ে করে বা ব্যানার নিয়ে ইয়ে করে। ম্যানার বিজনেস কার্ড গুলো আলাদা। তো এগুলো সব একসাথে রেখে আসলে কিওয়ার্ড গুলোকে কিভাবে আপনি মেনটেন করবেন একটা গিগে বলেন, আর এগুলো হচ্ছে তাহলে জি এটা একটা এইরকম মানে আসলে কোয়েশ্চেন। এক একটা আর গিগ মানে মনে করেন একটা দোকান, বুঝছেন? এখন আপনি জি যে জি দোকান জি দিতে চাচ্ছেন এটা হলো হাইওয়ে রোডের পাশে দিতে হবে, যে মার্কেটিং ছাড়াই লোকজন সবসময় যাতায়াত করে, চোখের সামনে বললো একটা কিনে নিয়ে চলে গেল। কিন্তু ফাইবারে তো আর হাইওয়ে রোডের জি সামনের দোকান দেওয়ার মতো জায়গা না, বুঝছেন তো? এখানে একটা দোকান বা একটা সার্ভিস যদি আমরা রান করি, কত হাজার হাজার লক্ষ লক্ষ ইয়ার নিচে চলে যাবে। এটা সার্চ দিয়ে র্যাঙ্ক হয়ে আসতে হবে, সো এখানে কিওয়ার্ড ইউজ করা তো অনেক টাফ হয়ে যাবে। জি না আসলে একটা কোয়েশ্চেন হচ্ছে মানে এই কোনটা মানে মানে এখনো মানে চাহিদা কম বা সহজে পাওয়া যায় কাজ, ওটা একটা ব্যাপার আছে না, ওটা নিয়ে আমি আগাই। গ্রাফিক্সের কথা বলছেন নাকি ডিজিটাল? জি 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 এখন আমি তো মূলত গ্রাফিক্সের তো না প্রথমত, ঠিক আছে? না আসলে এই জন্য গ্রাফিক্সটা মানে মূলত আয়ত্ত করা মানে এই যে ডিজিটাল মার্কেটিং যাচ্ছে ওরাই বলে দেয় মানে উইকলি বেস ডিজিটাল কন্টেন্ট শিডিউল পোস্ট এই টাইপের লাগে ওদের কাছে। আমি দেখলাম মানে এই পর্যন্ত যা দেখলাম মানে সবগুলো ডিজিটাল কন্টেন্ট এলে এই জিনিসটা আসলে মানে কাজটা মানে 80% পাওয়ার কিছুটা আয়ত্তে আসে আর কি। আদারওয়াইজ কিন্তু ওরা আর এগ্রি হয় না। বেশ কয়েকবার আমি ইনবক্সে এটা দেখলাম এবং সাথে সাথে স্যাম্পল দেখতে ওরা বসে থাকে। সো এগুলো যদি আমি ডিজাইনার না হয়ে গেছে তো ওগুলো আসলে পসিবল না। বুঝতে পারছি। সোশ্যাল মিডিয়া হ্যাঁ গ্রাফিক্স এর যে ভাইয়াটা কাজ পারেন, ওনার কাছে আমার একটা কোয়েশ্চেন ছিল। এটা হচ্ছে যারা ইলাস্ট্রেটর পারে না, ফটোশপ পারে না, ওদেরকে কি গ্রাফিক্স ডিজাইনার বলা যায়? মানে ক্যানভা কিংবা পাওয়ার পয়েন্টে গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারে কিন্তু ইলাস্ট্রেটর পারে না। না এটা কেমনে, এটা আপনার এটা তো সম্ভব না। এটা সম্ভব না। ক্যানভা হচ্ছে ওই ডিজিটাল মার্কেটের জন্য কিছু একটা মানে ছোটখাটো একটা আশ্রয়স্থল আর কি বলতে গেলে খানিকটা, কিন্তু ফটোশপ আর ইলাস্ট্রেটর এগুলো তো আসলে ব্যাপক ইয়ে, এগুলোই আসলে মূলত মানে সেক্টর আর কি এগুলোর ক্ষেত্রে মানে আসলে ফটোশপও না, ইলাস্ট্রেটরটা মূলত মানে বেস করে গ্রাফিক ডিজাইনার হয় আর কি। হ্যাঁ আপু জানতেই হবে, ইলাস্ট্রেটর মাস্ট জানতে হবে। আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যালো, আমাকে বলছেন নাকি? জি ভাইয়া। আচ্ছা জি বলেন। আপওয়ার্কে অ্যাপ্রুভাল নেওয়ার বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এখন আমি আপওয়ার্কের বিষয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়া আপওয়ার্কে অ্যাপ্রুভাল মানে তো বুঝলাম না। অ্যাকাউন্ট করছি 100% ভেরিফাইড হয়েছে, তো আবার অ্যাপ্রুভাল মানে? অ্যাপ্রুভাল মানে আপনি অ্যাকাউন্ট করে অনেক সময় অ্যাপ্রুভ করে না অ্যাকাউন্টটা, সেটাই। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ফাইবারে আপনার অ্যাকাউন্ট এখন কোথায় কোথায় আছে? ফাইবারে শুধু পিপল পাওয়ারটা করছিলাম, অ্যাপ্রুভাল পাই নাই, ওটা ডিলিট করে দিচ্ছি, আবার নতুন করে করব। এখন কি আমি স্ক্রিন শেয়ার করতে পারবো? আমি পিসি আবার ওপেন করলাম। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই, স্ক্রিন শেয়ার করে রাখেন, আমি বলতেছি কথা। হ্যাঁ এটা শেষ করি। এখন আমাদের আসলে অ্যাপ্রুভাল ইদানিং খুব প্রবলেম হচ্ছে যে আমার অ্যাপ্রুভ করছে না আপওয়ার্ক, কেননা ওরা নতুন ফ্রিল্যান্সারদের মানে একটু প্রথমের দিকে ইয়াতে রাখে, অবজারভেশনেও রাখতেছে, ইভেন আমাদের দেশের ইয়াতে আইডিতে এবং যেগুলো হচ্ছে আপনার অলরেডি অনেক ফ্রিল্যান্সার আছে যে ধরনের সার্ভিসগুলো,
সেগুলোতে আরো বেশি প্রবলেম হচ্ছে। তো সেইগুলোর জন্য আপনি যতটা রিয়েলিস্টিক সার্ভিস এবং আপনার যতটা এক্সপার্ট এরিয়াগুলো যতটা আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, এগুলো সার্বিক ইয়াগুলো আপনার হচ্ছে অ্যাপ্রুভ পেতে সহযোগিতা করবে। আপনি অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভ হচ্ছে না এমন কোনো ঘটনা ঘটছে আপনার? না, অনেকে বলে যে ইউএস এর নাম্বার দিয়ে ভেরিফিকেশন করার জন্য, ওইটা কতটা ইফেক্টিভ, আসলে কতটা সত্য আমি জানি না সেটা। ও আচ্ছা, না আমি আসলে কখনো এইভাবে করি নাই, অ্যাজ ইউজুয়াল করা হয়েছে, তবে আবার অল্প দিনে এভাবে কাউকে করানো হয়নি আমার। আর একটা কথা হচ্ছে ভাইয়া, স্কিল কি বেশি দিলে ভালো নাকি মোটামুটি টাইপের দিলেও এনাফ? তবে একটা কথা বলি আপনাকে, আপওয়ার্ক কি শুধু প্রোফাইল খোলার জন্য প্রোফাইল যদি খোলেন তাহলে আমি বলবো এটা এখন না খোলাই ভালো, ঠিক আছে? স্কিল আপনি সেগুলোই দিবেন যেগুলো কাজ করবেন বা যেগুলো কাজ মানে সার্ভিসটা দিতে পারবেন, আপনার কনফিডেন্ট আছে। জি, এই হচ্ছে অবস্থা। আর সব মিলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করার মতো চিন্তা ভাবনা আছেন, তখন আপনি এটা করেন। কিন্তু সব জায়গাতে অ্যাকাউন্ট করতেছেন, সবাই সব জায়গাতে করাচ্ছে, আপনি ওখানে করবেন, মানে এরকম চিন্তাধারা থেকে হলে এখন আপাতত দরকার নেই। আপনার প্রথম নতুনদের জন্য ফাইবার বেস্ট। ফাইবার বেস্ট বাট এখানে সময় তো অনেক দেওয়া হচ্ছে, বাট ওটা ওই সময়টা তো আর ফিরে পাচ্ছি না, ফিডব্যাকটা তো পাচ্ছি না। নতুনরা যেন ঝামেলা ক্রিয়েট না করে এই জন্য কিন্তু বাকি প্ল্যাটফর্ম গুলো সচেতন হয়ে গেছে, দেখছেন অলরেডি। পিপল পার আওয়ার কিন্তু অ্যাকসেপ্ট করে না অনেক প্রোফাইল, ঠিক আছে? এবং আমাদের কান্ট্রি সিলেকশনে অলরেডি আমরা ফেলার হই, এর কারণটা তো বুঝছেন। আমাদের কোনো কারণে হয়তো ইয়াটা পারফেক্ট হচ্ছে না মেইনটেইনিং। আচ্ছা, তো আপনি টোটাল রিসার্চ করে যখন আপনি ফুল কনফিডেন্টে থাকবেন যে না আপনি সার্ভিসগুলো দিয়ে, এবং আপনার উপর কনফিডেন্টটা আপনি আপনার উপর ডিপেন্ড করে সবকিছু, ওইটাকে আপনি স্যাটিসফাইড থাকলে শুরু করেন। আর একটা কথা, যে আপনার ফাইবারে মনে করেন কাজ পাওয়া যাচ্ছে না, আপওয়ার্কে অ্যাকাউন্ট করলেন কাজ পাওয়া যাচ্ছে না, তাহলে তখন কি করবেন? আমাকে শোনা যাচ্ছে তো না? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ওই যেখানে অ্যাকাউন্ট করেন না কেন একটা সার্টেন পিরিয়ড ওর সাথে লেগে থাকতে হবে, এবং ওটা নিয়ে রিসার্চ করে ও ইনস আউট এগুলো নিয়ে আপনার পর্যালোচনা পূর্বক ওইটা হচ্ছে থেকে সাকসেসটা সিনাই নিয়ে আসতে হবে। আসলে আমাদের পর্যাপ্ত ধৈর্য নিয়ে ওই পর্যন্ত কিন্তু একটু ওয়েট করতেই হবে, আমরা যে প্ল্যাটফর্ম নিয়ে আগাতে চাই না কেন। আর হ্যাঁ, আমার আমার এই কোশ্চেনটা ছিল হচ্ছে কি, এখানে লিঙ্কডইন মার্কেটিং এ যথেষ্ট ইমপ্রেশন ক্লিক সবকিছু থাকে, এই কন্টেন্ট মার্কেটিংটাও কিন্তু একই সাথে করছিলাম, মানে কয়েকদিনের মধ্যে আর কি, প্রায় এক সপ্তাহের মধ্যেই 2টা গিগ পাবলিশ করছিলাম, কিন্তু এটাতে কিছুই হয় না। এটা কেন হচ্ছে? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আপনি টাইটেলটা দেখেন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, সিভি রাইটিং, লিড জেনারেশন। ও মানে একটা সার্ভিসে অনেকগুলো টাইটেল ইউজ করছেন নাকি? হ্যাঁ। তো এই যে ইমপ্রেশন, আচ্ছা আপনি কি এটা কোথাও কোনো প্রচারণা চালাইছেন? লিঙ্কডইনে দিছিলাম, জাস্ট লিঙ্কডইনে দিছিলাম, সবগুলো লিঙ্কডইনে দিছি, কিন্তু এটাতে বেশি হইলো আর বাকিগুলোতে একদমই হলো না। আচ্ছা, ইমপ্রেশন বেশি হোক, দেখেন আপনার ক্লিকের অবস্থাটা দেখছেন? হ্যাঁ, একদমই কম। কম হলেও একটা কথা, কিন্তু কথা হচ্ছে ওই দুইটা সমান। এই ইমপ্রেশনে এইটা, আবার ওই ইমপ্রেশনে ওইটা কিভাবে, মানে এই এদের মধ্যে ম্যাচিংটা কিভাবে? এই স্ট্যাটিস্টিকটা তো খুবই মানে ভাবার।
ভাবাই বিষয়টা, তাই না? এখন তবে আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে আপনার ওই সার্ভিসটা লিঙ্কডইন রিলেটেড সার্ভিস এবং আপনি লিঙ্কডইনে প্রমোট করছেন, এই জন্য কোনো একটা মনে হয় বেনিফিট আপনি পেয়েছেন এই গিগটাতে স্পেশাল। আচ্ছা, তো এখন আমি তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা করলাম, আপনার প্রোফাইলে দেখলাম ওইটাতেই সবচেয়ে বেশি, আপনার কাজ থেকে শুরু করে সবকিছু ওটাতেই বেশি ছিল। আমিও ওই সেন্সে অনেকগুলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দেখলাম, তাও করলাম আর কি, কিন্তু এখনো তো তেমন কোনো ইমপ্রুভমেন্ট আসলো না তেমন। আমার কেন হলো? যেটা র‍্যাঙ্ক হয়ে যে কাজ পাইছি আসলে বিষয়টা কিন্তু তা না। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে আপনি দেখবেন যে আমার একটাই ক্লায়েন্ট ঘুরে ফিরে প্রতি সপ্তাহে একটা করে অর্ডার দেয় ছোট ছোট কাজেই, ঠিক আছে? আপনার যেটা ইমপ্রেশন আসে না ওইটাকে আপনি ক্যাটাগরিটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। ক্যাটাগরি, হ্যাঁ, তবে ক্যাটাগরি চেঞ্জ করা এটা একটা ভালো আইডিয়া, তবে অবশ্যই রিলেভেন্ট ক্যাটাগরি রেখে চেঞ্জ করেন। শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যাঁ, বলতেছি যে ক্যাটাগরি চেঞ্জ করা একটা ভালো আইডিয়া, কিন্তু রিলেভেন্ট ক্যাটাগরি রেখে চেঞ্জ করেন। আমার এটা তো মনে হয় প্রবলেম হয় নাই, এই দুইটাতে হচ্ছে রাইটিং দিছিলাম, এটাতে অ্যাডমিনিস্ট্রেশন দিছিলাম মনে হয়, এটা তো লিংকডইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছিলাম, এরকম টাইপ। আচ্ছা, আপনি তিনটা গিগ ওপেন করেন, ওপেন করা আছে না দেখি? স্ক্রিনটা তো ক্লিয়ার আসতেছে না, মাঝে মাঝে আসতেছে, মাঝে মাঝে ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আবার দেখা যাচ্ছে, হয়তো বেশি জোরে স্ক্রল করলে প্রবলেম হচ্ছিল। মানে আমার এখানে কি ডেভেলপ করলে আসলে সবাইকে গিগ দেখে কাজ দেয় নাকি অন্য কিছু, আমি এই জিনিসটাই আসলে বুঝতেছি না, যে আমি তো অনেক রিকোয়েস্ট পাঠালাম কিন্তু কোনো ধরনের ইমপ্রুভমেন্ট আসে না কেন, এটাই বুঝতেছি না। ওগুলো সবাই আমরা সবাই একই অবস্থা, শুধু আপনার না। কারণ হচ্ছে আমার মতো সেম সমস্যা হয়েছে, আমার মনে হচ্ছে সবারই কি অবস্থা। সুবাত আপু, আমি আসলে আপনাদের মাঝে ইন্টারভিউ করছি, যদিও আপনি আমার মনে হয় আপওয়ার্কে সাকসেস হবেন ভালো, কারণ আপনার কন্টেন্ট রাইটিং এর একটা আছে তো, স্কিল আছে তো ভালো মতো, আপনি মনে হয় আপওয়ার্কে আছি আপু, আপওয়ার্কে আপাতত সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটাই দিছি, ইয়াটা রিসার্চটা কিছু মানে আপনাদের সাজেশন নেওয়ার পরে আপলোড করার কথা ছিল আর কি। তো এখানে হচ্ছে দুইটা রিকোয়েস্ট পাঠাইছি প্রপোজাল, কিন্তু কোনো ধরনের অ্যাকসেপ্ট হইলো না। দিতে থাকেন, দেখবেন এক সময় পেয়ে যাবেন, তবে পার ডে একটা বা দুইটা, এটার বেশি দিবেন না, তবে প্রতিদিন দিয়ে যাবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপু আমি তো আপওয়ার্কে ভয়ে দিচ্ছি না, বিট গুলো শেষ হয়ে গেলে তো আর কিছু করতে পারবো না, এই জন্য আমি আর ভয় দিচ্ছি না। আচ্ছা, আপওয়ার্কে নতুন কত করে দিচ্ছে আপনাদের নতুন অ্যাকাউন্টে? কানেক্টস কত করে দিচ্ছে? এখন অনেক কানেক্ট দিচ্ছে, তো এখন তো নতুন এর জন্য প্রতি মাসে 10টা করে কানেক্টস দিচ্ছে। প্রতি তারপর আপনি মাসে ইন্টারভিউ করলে এখানে লেখা আছে, সেক্ষেত্রে 40টা এই জায়গায় লেখা আছে যদি আপনি ইন্টারভিউ পান, মানে ইন্টারভিউর জন্য কল পান, তাহলে 10টা মানে তাহলে দেওয়া হবে নিউ কানেক্ট। তো ইন্টারভিউর জন্য কল পাও কিভাবে না, লিখে? প্রতি মাসে 10টা করে। আপনি বুঝছেন, বায়ার রিকোয়েস্ট পাঠানোর আগে একটু বায়ারের এগুলো খেয়াল করবেন, ওর কাজের অবস্থানগুলো দেখবেন, মানে ওর কাজের হায়ার রেট কত, প্রোফাইলে ওর কাজের কত। হায়ার রেট যদি বেশি দেখেন, দেখবেন যে সে ইন্টারভিউর জন্য সবাইকে কল করবে, বা হায়ার রেট যদি বেশি থাকে তাহলে ইন্টারভিউর জন্য বেশিরভাগই ডাকে। আপনি ইন্টারভিউর জন্য জব পেলেন কি পেলেন না, ইন্টারভিউর জন্য গেলেই, ইন্টারভিউ পর্যন্ত গেলে আপনি কানেকশন পেয়ে যাবেন। ওগুলো দেখে হায়ার রেটটা দেখে আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন পেয়ে যাবেন। এমনিতে প্রতি মাসেই তো ফ্রি দিচ্ছে এখন থেকে প্রতি মাসে ওরা বলছে যে প্রতি মাসেই ওরা 10টা করে কানেক্টস ফ্রি দিবে নতুন অ্যাকাউন্টস যারা আছে, যারা যতক্ষণ পর্যন্ত কাজ পাচ্ছে না। আমাকে কিন্তু দেয়নি। আচ্ছা যাই হোক, আমি আমার পেয়েছি, এখন 16টা আছে, 16টা কানেক্ট আছে। এখন আমি আসলে বুঝতেছি না যে কিভাবে 16টা অ্যাকাউন্ট কাজে লাগালে আমি দ্রুত কাজ পাবো, এটাই বুঝতেছি না। একদিন ধরে সারাদিনই আছে, দুইটা জব অ্যাপ্লাই করতে আপনার 12 কানেকশন লেগে যায়। আমি 2 বিটের আপু, আমি 2 বিটের ইয়া দিছিলাম।
কানেকশন আপু কি আপু? জি ভাইয়া। আপু আমাকে যদি একটা অফার লেটার পাঠাইছেন আপওয়ার্কে, এরকম একটা জিনিস শেয়ার করতেন, আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম আমার মেল আইডি দিয়ে। আমাকে যদি অফার লেটার পাঠানোর যে প্রপোজাল লেটার একটা ফরম্যাট দিতেন আমাকে, যদি আমি কাইন্ডলি। আর্নিং ক্লাবে দুইটা শেয়ার করেছিলাম, ওখানে কি আপনি যুক্ত আছেন? না আপু, আচ্ছা হোয়াটসঅ্যাপে দিলে হবে। আমাকেও একটু দিতে হবে। ও আপু, আপনি তো আমার ওস্তাদ, আপনি যে কন্টেন্ট লিখেন। আপু আমি তো হচ্ছে কি এই মার্কেটে পপুলার না, এই জন্যই তো সমস্যা। আমি যে আমার সাথে রেগুলার কথা হয়, রেগুলার কানেকশন হয় হচ্ছে কি ভার্সিটি টিচারদের সাথে, রেগুলার ফান্ডিং এর রিসার্চের বিষয়ে যারা যারা মানে লাখ লাখ টাকার প্রজেক্ট যেগুলো আসে ওইগুলো হ্যান্ডেল করতে হয়। কিন্তু আমি এই ডিজিটাল মার্কেটিং সাইডে একদমই নতুন, তো তার কারণে আমি তো জানি না আসলে কিভাবে এগুলো পাই। আপনি টেনশন নিন না, আপনি ইনশাআল্লাহ সাকসেস হবেন আপওয়ার্কে, কারণ আপনার যে কন্টেন্ট, এখানে কন্টেন্টের ডিমান্ডটা সবচেয়ে বেশি, আর আপনি তো ইনশাআল্লাহ পাবেন। আমি ঠিক আছে আপু, ভাগাভাগি করি। রিসার্চে কন্টেন্টে এক্সপার্ট, তো আপনি কন্টেন্ট ওগুলো দিয়ে গিগ খুলুন, ওইটা দিয়ে গিগ খুলুন, ওইটা কি কনসেন্ট্রেট করুন, দেখবেন পাবেন কাজ ইনশাআল্লাহ। জি আমি ভাইয়া একটা কাজ করছিলাম, আমি আসলে জানি না এটা কতটুকু কাজের। আমি আমার রিসার্চ গেট প্রোফাইলটা মানে বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় ওই রিসার্চ গেট প্রোফাইলটা ওখানে দিয়ে দিতাম, কিন্তু এটা তো কোনো কাজেই আসলো না। এটা আমার না, গুগল আসবে আসবে, আপাতত, সেজন্য আমি আপাতত কারেক্ট রিসার্চ কাস্টমারের কাছে গেটটাই গেলে অবশ্যই আসবে। আপু জি আপনি ভাইয়া। একটা কন্টেন্ট রাইটিং এর গিগ খুলেন, তারপর আপনি 5টা কন্টেন্ট লিখে ওগুলোকে পিডিএফ ফাইল বানায়, পিডিএফ ফাইল করে পিডিএফ ফাইলটা আপলোড করে দিবেন ওখানে গিগের সাথে। ভাইয়া কিরকম কন্টেন্ট? আমি তো রিসার্চ পেপার লিখি, এই যে যেমন ধরেন এটা হচ্ছে কি আমার এক্স্যাক্টলি নমুনা মালয়েশিয়াতে, টাইপ। হ্যাঁ মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ হয়েছে আপু এটা। এগুলাকে স্ক্রিনশট নিয়ে এগুলাকে পিডিএফ ফাইল করে পিডিএফ ফাইলটা আপলোড করে দিবেন ওখানে, কন্টেন্ট রাইটিং এর একটা গিগ খুলবেন। আচ্ছা এটাই বলতে যাচ্ছিলাম। জি আচ্ছা, আমি আসলে এটা জানি না। আপওয়ার্কেও ভালো কাজ পাবেন, আপওয়ার্কে এটার জন্য আর ভালো আছে। আপওয়ার্কেও আপনি করেন, প্রোফাইল খুলে রাখেন, বা আপওয়ার্কে প্রজেক্ট খোলা যায়, তো আলাদা করে গিগ খোলা যায় ফাইবারের মতো। আমি আপাতত ওইটার জন্যই ওয়েট করতেছিলাম আর কি। আমি রিসার্চের জন্য লিখছি কিন্তু পাবলিশ করতেছি না, আমার মনে হচ্ছে কেন জানি আমি কোনো ভুল টুল করতেছি, তার কারণে আমি সব কোনো প্রপোজাল অফারই পাচ্ছি না। ভুল হবে পাবলিশ হলেই তো, মানুষ ধরতে পারলেই তো আপনার কাজ শিখলেন, না দেখলে শিখলেন কোথা থেকে? ডিজিটাল মার্কেটিং এর কিন্তু 50% কাজই হলো কন্টেন্টের উপর ডিপেন্ড করে, বুঝছেন? কাজই আপনি এখানে যদি হিউজ পরিমাণ কাজ পাবেন। আপনি 2টা ক্লায়েন্ট ধরতে পারলে ওই 2টা ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না আপনার কন্টেন্টের জন্য। ডিজিটাল মার্কেটিং হচ্ছে কন্টেন্টগুলোকে মার্কেটিং করা। কন্টেন্ট বেস এটা, সেজন্য আপনি মোটামুটি হাল ছাইড়েন না, বিশেষ করে আপওয়ার্ক। ফাইবারে তো প্যারা, অনেক প্যারা। আপওয়ার্কটাকে ধরে রাখেন, দেখবেন আপনি একসময় সবাইকে ছেড়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আপু, আপনাকে আরো বেশি বিরক্ত করবো এখন থেকে। আমি আপনাদের চেয়ে অনেক নগণ্য ভাই। না আপু, এই সেক্টর আমি টোটালি নিউ। তখন আমি ওই যে যখন এলইডিপি তে মানে রেগুলার কোর্স চলতেছিল, তখনই আমি আমার রিসার্চের কাজগুলো শুরু করছি। এখন আমার মোটামুটি 3টা ইন্টারন্যাশনাল জার্নালে আর্টিকেল পাবলিশ হয়েছে, আরো 3টা সাবমিট করছি। আশা করি খুব দ্রুতই পাবলিশ হয়ে যাবে। জি ভাইয়া। আপনি যদি গ্যাস পোস্ট, যেটা এসইওর গ্যাস পোস্ট, ওটা যদি করতে পারেন অনেক টাকা এগুলা, এটা নিয়ে আপনি একটু ফাইবার আপওয়ার্কে পাবেন, এটা নিয়ে অনেক কাজ পাবেন আপনি। একবার বলেন ভাইয়া কি জানো? গেস্ট পোস্ট, ওটা হচ্ছে এসইওর মধ্যে একদম হাই লেভেলের এগুলা। যেহেতু আপনি আর্টিকেল লিখতে পারেন, গেস্ট পোস্টটা যদি আগাইতে পারেন অনেক দূর আগাইতে পারবেন। আচ্ছা আপু আপনার ওই যে ফাইবারের ক্ষেত্রে আপনার এবারে মানে রিসার্চ করলে হবে। বাইরে পাঠিয়েছেন নাকি আপনি বললেন, এখন ওখানে টপ 10 এর মধ্যে একটু পাঠানোর চেষ্টা করবেন বাইরের রিকোয়েস্ট গুলো, আর টপ 10 এর মধ্যে মানে প্রথম 10 জনের মধ্যে মানে চেষ্টা করবেন পাঠানোর জন্য। হ্যাঁ ভাইয়া, আমি তো অলরেডি আমি অনেকগুলো ইনভেস্ট পাইছি, প্রথমেই পাঠাইছি কিন্তু আসে নাই তো। আমি লাস্টে যে ওই দিন 10টা মতো পাঠাইছি, 10টার মধ্যে মিনিমাম 5টা ছিল যে মনে করেন জাস্ট জিরো কানেক্ট ছিল, আমি তখনই ওকে মেসেজ দিছি এরকম জিরোটা অফার এরকম। আপনি না কেন
পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা, তারপর হচ্ছে আপনার হায়ার রেট কত। হায়ার রেট যদি 15 নিচে থাকে তাহলে অ্যাপ্লাই করে লাভ হবে না, কারণ ওরা বেশিরভাগই ধোকা দেয়, মানে অ্যাপ্লাই করে আর ওরা রেসপন্স করে না। একটু যদি বেশি হয় তাহলে দেখা যায় যে ওরা নিয়ে ফেলে, ওরা যাচাই করে নিয়ে ফেলে। ভাইয়া আপনি কি গেস্ট পোস্ট বলতে এরকম গেস্ট পোস্ট সার্চ দিলেই পাওয়া যাবে এরকম কিছু বলতেছিলেন? আমি বুঝি না বিষয়টা। কই ভাইয়া নাই। আচ্ছা আপু, হ্যাঁ, যে এসইওর মধ্যে একটা এরকম আছে যে অন্য একজনের ওয়েব পোস্ট শেয়ার করব, ওখান থেকে আমি একটা লিংক পাবো। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো। ওরে এটা বাবা, অ্যাফিলিয়েট না, আসলে ডিএপিএ বুঝেন? ডিএপিএ কে বাড়ানোর জন্য আমরা যে সাইটগুলো র্যাঙ্কে আছে, উপরে আছে, ডিএপিএ বেশি আছে, ওই সাইটে যদি আমি একটা নিজে কন্টেন্ট নিজে লিখে যদি পোস্ট করতে পারি, অর্থাৎ যার ওয়েবসাইটে প্রমোশন করতে চাচ্ছে আর কি, উনি যদি ওইটা লিখে যদি প্রমোশন ওই ওয়েবসাইটে যদি আপলোড করতে পারে, তাহলে ওখান থেকে ওনার ডিএপিএটা বাড়ে। তো আপনি যদি ওখানে যদি হায়ার হতে পারেন, ওনাকে একটা কন্টেন্ট লিখে দিতে পারেন, ওই কন্টেন্টটা যদি ওই ওয়েবসাইটে, যে ওয়েবসাইট থেকে উনি লিংক নিবে, ওয়েবসাইটে আপনি যদি লিখে যদি পাবলিশ করাইতে পারেন ওখানে, ওখান থেকে আপনাকে অনেক টাকা দিবে উনি। আমার জানা মতো আমার যিনি মেন্টর ছিলেন, আমার একজন মেন্টর ছিলেন, এখন উনি ঘন্টায় $30 করে কাজ করে আপওয়ার্কে। উনি আমাদেরকে একটা ক্লাস নিতে বলছিল যে মানে উনি গেস্ট পোস্টে কাজ করে। মানে আপনি বলতেছেন যে ভাইয়া গেস্ট গুলোকে কি এই যে গেস্ট না, আপনি গেস্ট হইয়া অন্যজনের ওয়েবসাইটে আপনার কন্টেন্টটা পাবলিশ করবেন। অর্থাৎ কন্টেন্টের লেন্থ হবে আপনার 2000 ওয়ার্ডের উপরে। হ্যাঁ, আপনি আপনার বিজনেসটাকে অন্যের ওয়েবসাইটে গিয়ে মানে লিংকিং করে দিবেন। আপনি এটা মানে কন্টেন্ট দিয়ে আপনার ওখানে ওদের ওয়েবসাইটে আপনি আপনার নিজের মার্কেটিংটা করবেন। এটা দেয় কিছু কিছু, মানে ওয়েবসাইট দেয়, আবার কিছু কিছু দেয় না। যেগুলো দেয় ওগুলোতে আপনি করে ফেলতে পারবেন, করলে এটা ফায়দা বেশি আর কি। আর আপনি আচ্ছা, তো ভাই আপু এখানে কি দিয়ে সার্চ দিতে হবে এই সমস্ত কাজগুলো পাওয়ার জন্য? কন্টেন্ট রাইটিং, সবগুলো কন্টেন্ট রাইটিং এ যাবেন আপনি। আপনি আমরা তো $8 দিয়ে ঘন্টায় কাজ করছি, আপনি তো $20 নিচে আপনাকে কেউ ফেলও করবে না কন্টেন্টের জন্য, বুঝছেন? ওটা তো আপু আমাকে $20 নিচে আমাকে এখানে যেমন আমি থিসিস পেপার লিখি, তো থিসিস পেপারে আমাকে উনি 7000 টাকা পার মান্থ এভাবে করে দিছে। 7000 না, 10,000, 9000 টাকা। না, আপনি এখানে অর্থাৎ বাংলাদেশি টাকা আপনি ভাবতে পারবেন, মানে 1.5-2 লাখ টাকা দিবে, 2-2.5 লাখ টাকা দিবে। আমার যিনি মেন্টর উনি হচ্ছে মাসে 20 ঘন্টা কাজ করে, $30 করে। এই টাইপের আপনি আমাদের চেয়ে অনেক বেশি অ্যামাউন্ট ইয়ে করতে পারবেন, সার্চ করতে পারবেন। আচ্ছা আপু, তাহলে আমি খালি শুধু কন্টেন্ট মার্কেটিং এ সার্চ দিব প্রত্যেক। আমাকে আপু আজকে একটা ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নক দিছে লিংকডইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর জন্য। কিন্তু আমি আসলে 3টা গিগ পাবলিশ করছেন, ঠিক আছে? জি জি জি। আপনি আর 2টা গিগ পাবলিশ করবেন কন্টেন্ট রাইটিং নিয়ে। একটা তো আছেই কন্টেন্ট রাইটিং নিয়ে, আরো একটা করব। আরো 2টা করেন, 5টা করে দেন। তো ডিফারেন্স আলাদা আলাদা করে করবেন, একই ডান্সার করবেন না দুটো। একটা আছে আর একটা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে, তিনটা বিষয় নিয়ে করবেন। চাইলে আপনার রিসার্চ পেপারটার ইনফরমেশন দিয়েও একটা ক্লিক করে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে আরো ভালো হবে, আপনার যে ইউআরএলটা প্রমোশন করতে পারবেন, আপনি ওখানে যে কাজগুলো করতেছেন ওইটার ইউআরএলটা ওখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, এগুলো তো সব অলরেডি সাইটেশনে অলরেডি জার্নালেই আছে, ওখানে এগুলোই দিতে পারবো, সমস্যা নেই। কিন্তু আসলে আমি জানি না যে কেমনে দিলে ওরা অ্যাকসেপ্ট করবে, কিন্তু ওইটাই বুঝতেছিলাম। আর আপওয়ার্কে যখন রাইটিং এর কাজগুলো নেবেন সেই সময় ট্রাই করবেন যে ফিক্সড প্রজেক্ট আকারে নেওয়ার জন্য। আওয়ারলি যদি না নেন এটা বেটার। আওয়ারলি হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্যারা। আপনি ওই যে যেমন এখন কিন্তু খাদিজা আপুর ঠিক পার্সন খুঁজে বেড়াইতে হচ্ছে, এগুলো বিভিন্ন ওয়ে তৈরি করা লাগতেছে। বাট যারা হচ্ছে দেখা যাচ্ছে 5,000-7,000 টাকার ডলারের প্রজেক্ট গুলো ডাইরেক্ট নিয়ে নেয় না, এরা কিন্তু ইচ্ছা মতো ম্যান পাওয়ার দিয়ে দেখা যাচ্ছে 1-2 সপ্তাহের মধ্যে কাজ করে শেষ করে ফেলে। ভাই ওইটা হচ্ছে একদম ভালো কাজ, একদম একদম আমার যখন ইচ্ছা হয় তখন করতে পারি। হ্যাঁ হ্যাঁ। সো আবার হচ্ছে আপনার রেকর্ড করে করে পিকচার তুলে নিয়ে চলে যাবে,
এটা খুবই পেইনফুল একটা জিনিস। আপনি সোশ্যাল মিডিয়াতে একটা টেক্সটিং করতে পারবেন না, আর ওটা যদি ক্লায়েন্ট দেখে আবার সে আবার খারাপ রিয়াক্ট করবে, সে মনে ভাবতে পারে যে কাজের মধ্যে আবার ফেসবুকে কথা বলে, এটার জন্য আবার টাকা চার্জ করে। কথার কথা, হ্যাঁ, কোন ক্লায়েন্ট কেমন ভাবে এটা তো হ্যাঁ হ্যাঁ ঠিক না। So, এই সব মিলে আপনি ফিক্সড প্রাইস গুলো ট্রাই করলে কি হবে, আপনার কাজের স্বাধীনতা থাকবে, কাজ করে একটা মজা পাবেন। মজা And, পাওয়া হ্যাঁ, জি, আর ওই আমি শুরুতে যদি একটা কাজ পেতাম আর কি, তাহলে আমি আরো বেশি কনফিডেন্ট হতাম আর কি। এখন আমি তো সারাদিন ইনশাল্লাহ বসেই পাবেন, দেখি ইনশাল্লাহ পাবেন। কিছু হয় না। কাজ যতদিন না পাবেন সেটা আপনার জন্য আরো ভালো। আরো বড় কিছু আর আপু ইন্সপিরেশন ভিতরে জাগবে, আরো বেশি চেষ্টা করবেন, এতে অনেক বড় বেশি দূরে যেতে পারবেন। জি ভাইয়া, এইদিকে এরকম না পাইতে না পাইতে তো আমি অন্যদিকে ফোকাসড হয়ে যাচ্ছি, ওই জন্য আর কি। আমার ভার্সিটিতে আমি একটু এসে এক্সট্রা কারিকুলার করি, তো তার কারণে ওইদিকে সময় দিতে হচ্ছে, এদিকে যখন পাচ্ছি না বুঝছি, তাহলে কি আর করা। আপু আপনি যেটা আপওয়ার্কে কাজ খুঁজেন, দেখবেন আপনি যদি পান, আপনি বাংলাদেশি টাকায় মানে যেখানে 2-4টা কোম্পানি আপনাকে যে স্যালারি দিতে পারবে না, তার চেয়ে বেশি স্যালারি পেতে পারবে। একটু একটু মানে লেগে থাকেন আপওয়ার্কে। আচ্ছা আপু, ঠিক আছে আপু, আপনাকে আমি রেগুলারলি ফলো করি আপু আর কি ইদানিং। আচ্ছা, আর আচ্ছা, আর আমি তাহলে এখন হ্যাঁ, নেক্সট কয়েকটা গিগ রেডি করে আমি জাস্ট আপনাকে দেখাবো যে পাবলিশ করার আগে আর কি এটা কিভাবে করবো। আমি রিসার্চ নিয়েই করবো সবকিছু আর কি, সবকি। আচ্ছা, আর বাকি একটা কাজ করেন আপু, পাবলিশ প্রবলেম করে কি আর ঘুমাই যাইন করার না, ছিল? অন করে রাখিয়েন। আর অন্য কোনো প্রবলেম বুঝি নাই সলভ ভাইয়া। করতে বাকি আছে আমাদের? আর অন্য কোনো প্রবলেম বলতে ভাইয়া, ওই যে বায়ার রিকোয়েস্ট পাঠালে কি দেখে অ্যাকসেপ্ট করবে ওরা, ওই জিনিসটা একটু কনফার্ম হলে তখন অ্যাটলিস্ট পাঠানোর সময় খেয়াল রাখতে পারতাম আর কি, না, কিভাবে ওই যে পাঠালে ঠিক অরিজিনাল হয়। বায়ার আইডেন্টিফাই করা, এটা কি দেখছিলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সবাই জানি না, আমি দেখছিলাম। হ্যাঁ, সার্চ দিয়ে দেখা আর কি নামটাকে। আচ্ছা, এনিহাও ওই আমার বায়ারটা আসলে বায়ার কিনা বা সেলার, অথবা সময় লস হচ্ছে কিনা আমাদের, এইটা তো ফার্স্ট ফিল্টারিং। এটা যদি করে ফেলেন এটা তারপরে তো ভাইয়া হ্যাঁ, ফাইবারে দেখিনি, আপওয়ার্কে শিখছি। না অরিজিনাল ভাইয়া, ভাইয়া হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে অরিজিনাল ভাইয়া দেখার জন্য আমরা সার্চ করতে হবে, ওটা কিছুটা ল্যাঙ্ক দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে একটা খুব দারুণ একটা এক্সটেনশন আছে যেটা খুব অত্যন্ত উপকারী আর কি আমাদের ক্ষেত্রে, মানে আমাদের হ্যাঁ, আমি যেটা আমি আমরা সেটার পাইছিলাম আর কথাই কি বলছি যে ওয়ালের এটা ক্ষেত্রে। হচ্ছে আপনার ফাইবার ডিটেল বায়ার রিকোয়েস্ট। জি জি, এক্সটেনশনটা, জি এটা আমি অনেক খুঁজে পেয়েছি, তাই এটা অনেক তো হেল্পফুল, একটা হ্যাঁ, ক্লিকে একবার মানে সব বলেন। জানা যায়। ওটা একটু দেখান তো মির ভাই, এটার একটা ইউআরএলটা একটু দেন, আপুকে দেন, আপু একটু। ওই যে দেখেন দেখেন স্ক্রিন, ফাইবার ডিটেল বাই রিকোয়েস্ট, না এটা একটা এক্সটেনশন ক্রোমের, ফাইবার হ্যাঁ, ডিটেল। ক্রোমের এক্সটেনশনে গেছি। হ্যাঁ, ফাইবার ডিটেল বাই রিকোয়েস্ট, ওটা লিখুন। কারণ অনলি পার ডেতে আপনি অনলি 10টা করে সেন্ড করতে পারেন। সো এটা যদি আবার সঠিক পার্সনের কাছে না যায় তাহলে তো টোটালি ফ্লপ। এটা এটা না, এটা না, এই তো এটা না, এটা আচ্ছা, এটা তো অলরেডি আমার কাছে আছেই না। জি জি এটাই। আচ্ছা, তো এটা দিলে কি হবে ভাইয়া? আমি এটার ফাংশন ভালো মতো শিখি নাই। আচ্ছা, আমি প্রসেসটা একটু আপনাদের বলি। আমি কি স্ক্রিন শেয়ার রাখবো নাকি অফ করবো? হ্যাঁ, আপনি অফ করে দেন। জুমে দেখেন একটা লিংক সেন্ড করছি। আচ্ছা, এটা কি স্ক্রিন শেয়ার করছেন? মির? জি আচ্ছা, ভাই আমি ওকে। আচ্ছা, ওই প্রসেস গুলো যদি হয়, কারণ এই তো এটা দেখতে পাচ্ছি। বারবার বলতে হয়, তো এই জন্য আমি টোটালি করলাম। চ্যাটে একটা লিংক শেয়ার করলাম, আপনারা যারা এই বিষয়টা এখনো ক্লিয়ার না
ভিডিওটা দেখে নিতে পারেন। আমি 3 মিনিটের একটা ছোট্ট ভিডিও, কিভাবে জাস্ট চেক করবেন আর কি ব্যাপার। পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া পাইছি। আচ্ছা আচ্ছা, আর আর কারো কোনো প্রবলেম আছে নাকি এই মুহূর্তে? আগামী ক্লাসের আগে আমরা সবাই 4টা থেকে 5টা করে গিগ রেডি করতে পারবো তো নাকি? আচ্ছা ভাইয়া, জি হ্যালো জি ভাইয়া বলেন। হ্যালো, আচ্ছা ভাই, ভাই ক্লিক রেট বাড়ানোর আর কোনো কি কি উপায় আছে? মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার শেয়ার করতে না গিগ গুলা? হ্যাঁ আচ্ছা, আমি কি আপনাদের ওই পিন্টারেস্টে পিন করা দেখিয়েছি? না ভাইয়া। হ্যাঁ ভাইয়া গত ক্লাসটা ওইটাই ছিল। জি দেখেছিলেন। হ্যাঁ, ওটাও তো ক্লিক রেট বাড়ানোর একটা ওয়ে, অন্যতম। ওটা যদি কেউ মিস করেন, গত ক্লাসটা ভিডিওটা একটু দেখে নিন। আর আর ভাইয়া কি ক্লিক রেটটা কি বেশি জরুরি মনে হয় না? মানে ক্লিক রেট বাড়লে ইয়া না, ক্লিক বলতে ওভারঅল ইমপ্রেশনটা তো প্রথমের দিকে বাড়ানোর চিন্তা করতে হবে, এরপরে পর্যায়ক্রমে তো সবই বাড়বে আশা করা যায়। জি আচ্ছা আচ্ছা ভাই। আর কারো কোনো প্রবলেম থাকলে শেয়ার করতে পারেন। আচ্ছা ভাই, নেক্সট ক্লাস কি নিয়ে হবে? এখানে প্রবলেম গুলো সলভ হবে মূলত, ঠিক আছে? তারপর আমি একটা ধারাবাহিকতা মেনটেন করতে চাচ্ছি, সেই হিসাবে আপনারা সবাই যদি 4টা থেকে 5টা গিগ কমপ্লিট করেন, সেইগুলোকে আমরা কিভাবে সার্বিকভাবে ইমপ্রেশন বা এগুলো ইনক্রিজ করতে পারি, এগুলো নিয়ে আরো দেখব। কে কি করছেন না করছেন এগুলো নিয়ে ডিসকাস করব। তো সবাই মিলে যখন কথা বলবো, তখন কিছু অজানা তথ্য হয়তো বের হয়ে আসবে। কেউ কিছু করতেছে, আমরা কেউ করতেছি না। সো এগুলো ক্রস চেক করলে অনেক নতুন নতুন ইনফরমেশন পাওয়া যাবে, এটা একটা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে, আমরা লোকাল মার্কেট নিয়ে একটু দেখবো নেক্সট ক্লাসে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে? তবে আপনাদের একটু সহযোগিতা করতে হবে আমাকে। মানে এনিহাউ এখন তো আর বেশি টাইম নাই, আপনারা যেহেতু অলরেডি কোর্স শেষ করে ফেলছেন, এখন মনিটরিং চলতেছে। সো এখন কিন্তু একটু ট্রাই করেন সময় করে, কাজগুলো যত দ্রুত সম্ভব করে আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যেতে পারি। ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, এখন মানে যে আমার গিগের ব্যাপারটা, আমি কি কি করবো এখন ওটা জানতে চাচ্ছি। কোনটা? ওই যে আমার তো 5টা খোলাই আছে, এখন আমি যাচ্ছিলাম আমার একটা মানে নতুন করে এই গ্রাফিক ডিজাইন নিয়ে ইয়ে করব। এখন কোনটা? মির ভাই, আমার যতটুকু জানার মতো আর কি, জি জি ওই ভাই। কোশ্চেনটা আমিও আমার একজন মেন্টরকে করছিলাম। ওনার কোশ্চেনটা, ওনার আনসারটা হচ্ছে এরকম যে যারা ডিজিটাল মার্কেটিং করবে তারা যেন অন্য কিছু চিন্তা না করে, আর যারা গ্রাফিক্স করবে তারা গ্রাফিক্স, যারা ডিজিটাল মার্কেটিং করবে তারা ডিজিটাল মার্কেটিং, যারা ওয়েব ডেভেলপমেন্ট করবে তারা ওয়েব ডেভেলপিং নিয়ে থাকবে, আদারস অন্য কিছু চিন্তা না করে। কারণ হচ্ছে ভিতরে আমরা যখন অ্যাকাউন্টটা করে ভিতরে ওই আপনার ইনফরমেশন গুলো দেওয়ার সময় ডিজিটাল মার্কেটিং রিলেটেড ইনফরমেশন গুলাই দিই। জি, আমি এটাই যাচ্ছিলাম আর কি। কোনো ধরনের পুরোপুরি বাতানো না দিয়ে খানিকটা ইয়ে রেখে, মানে ভাই একটা বলছিল মানে ওই যে ডিজিটাল কন্টেন্ট, মানে টাইটেলটা আমি ভুলে গেছি আসলে। ভাই টাইটেল যদি আবার একটু বলতেন কিছুটা। আচ্ছা, ওটা আমি সম্ভবত বলছিলাম যে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্যাল কন্টেন্ট, এমন কিছু মনে হয় নাকি? জি 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 জি। আপনি এখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে টাইটেল করে ডেসক্রিপশনে রাখলেন যে এই ব্যাপার। আপনি মেনলি ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলোই দিলেন,
কোনো ক্লায়েন্ট যদি বলে যে আপনার এই জিনিসগুলো ডিজাইন করতে হবে, বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এগুলো দিই, বলে ওই গিগের লিঙ্কটা দিলাম, তো ডিসক্রিপশনে দেখলো, এমন করা যেতে পারে। আচ্ছা, তো আমি এখানে গিগেস্ট্রাতে মানে আমার ওই যে যেমন ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন এগুলো রাখতে তো পারি না ভাইয়া? লোগোটা আসলে ভাইয়া চাইলে এভাবে বলতে পারে যে মানে বিজনেস লগো ডিজাইন এটা দিতে পারে জি না। জি, এভাবে। আর এটা আমাদের মেন্টর একবার বলছিল যে যারা গ্রাফিক্সে কাজ করে বা ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছে, তাহলে আপনি ওই একটা কাজ করতে পারেন, ওই যে অনেক সময় দেখেন ইনস্টাগ্রাম বিভিন্ন পোস্টের ডিজাইনের জন্য অনেক মানে ইয়া হচ্ছে জি সেল, তো ওই টাইপসের কিছু একটা করতে পারেন, মানে এই যে ধরেন ইনস্টাগ্রাম পোস্টের ইয়া কন্টেন্ট গুলা ডিজাইন করে দেওয়া, তারপর হচ্ছে মনে করেন ফেসবুকের পেজের কভার ফটো লগো গুলা ডিজাইন করা, এটা নিয়ে কি করতে পারেন আপনি যখন গ্রাফিক্সের কাজ করতে যাচ্ছেন, এটা করতে পারেন। হ্যাঁ জি, এটা এইগুলো একটা ভালো ঠিক। আইডিয়া। এটার উপর রিসার্চ করে তাহলে এটা করতে পারেন। ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি এখন ভাইয়া। আচ্ছা আচ্ছা, ইয়া মীর ভাইকে বললাম যে এটা এগুলোর ওভারঅল রিসার্চ করে নিয়ে তাহলে একটা করেন। আর জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আর সবাই কাইন্ডলি চেষ্টা করবেন নেক্সট ক্লাসে যেন 4 থেকে 5টা গিগ থাকে, যাতে আমি সবাই মিলে সবাইকে নিয়ে একটু আগাইতে পারি। আর সেই সাথে ওই কথাটা মাথায় রাখবেন, ওয়ার্কলোড সবার যদি সেরকম পর্যায়ে চলে যায় কারো কারো, আপনারা নিজেদের মধ্যে টিম করে সেগুলো ডিস্ট্রিবিউট করবেন। খালেদা আপু অলরেডি চিন্তা ভাবনা করতেছে, সো এটা ডেফিনেটলি একটা ভালো উদ্যোগ। আচ্ছা, এই পর্যায়ে আর আর কারো তেমন কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা ভাইয়া, ওই আপনি গত ক্লাসে বলছিলেন যে মানে ফ্রুটফুলি নিয়ে কথা বলবেন বা কিভাবে করতে হয় এটা একটু দেখাই দিবেন বলছিলেন, সেটা কি নেক্সট ক্লাসে দেখাই দিবেন? কোনটার কথা? ওই যে ডিজিটাল মার্কেটিং এর কিভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়, মানে কিভাবে ওটা বলছিলেন, মনে করা দেওয়ার জন্য আপনাকে। ডিজিটাল মার্কেটিং এর পোর্টফোলিও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে তৈরি করতে হয় ওটা। ওয়েবসাইট নিয়ে একজন কথা বললো। আর একটা ফ্রি ওয়েবসাইটের কথা বলছিলেন মেবি, যে কিভাবে করা যায় ওখানে। আচ্ছা, এমনি পোর্টফোলিও সম্পর্কে আমি একটা ধারণা দিয়ে দেবো যে ওয়েবসাইট না করেও যদি করতে চান বা এই ব্যাপার, হ্যাঁ ইনস্ট্রাকশন, তাহলে আমাকে মানে ক্লাসের শুরুর দিকে একটু কাইন্ডলি বলবেন, তাহলে সময় থাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর কেউ? আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছে ফুললি ডিমোটিভেট হয়ে গেছেন, মানে মোটেও আর ফ্রিল্যান্সিং এর উপর আগ্রহ নেই, এমন কেউ আছে? তাহলে সবাই ওরকম কেউ এখানে জয়েনই করতো না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তারপরেও মানে কিন্তু কথা বলতেছে খুব কম রেসপন্স, তাই না? বাকিগুলো কেন কথা বলছেন আমি জানি না। আচ্ছা, মৌটুসি বলতেছে মেসেজে, মৌটুসি আপনি কি ভয়েসে কথা বলতে পারবেন না?
হেডফোনে কোনো প্রবলেম? হ্যাঁ, আমার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি পেমেন্ট যদি আনভেরিফাইড দেখায়, এরকম কাউকে পাঠানো, মানে যদি পাঠায় তাহলে কি সমস্যা, মানে পাওয়ার চান্স কতটুকু থাকে? আপওয়ার্ক? হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্ড। এখন আনভেরিফাইড যেটা জি। একরকম হচ্ছে আপনার আছে যে যারা একেবারে নিউ ক্লায়েন্ট আনভেরিফাইড, হ্যাঁ ওইটা হচ্ছে পাঠানোর দরকার নেই, ঠিক আছে? কিন্তু আপনি দেখছেন যে স্টারও আছে বা সে কিছু ইয়ে করছে, অলরেডি কিছু খরচও করছে, দেখা যাচ্ছে এমনও থাকে যে আপনার ওর কার্ডটা কোনো কারণে বাতিল হয়ে গেছে, সেই জন্য সাময়িকভাবে পেমেন্টটা আনভেরিফাইড অবস্থায় পড়ে আছে, বোঝা গেছে? কিন্তু অনেক পুরনো ক্লায়েন্ট আপওয়ার্কের, সেসব ক্ষেত্রে আবার অ্যাপ্লাই করতে পারবেন। ওই যে খালিদ আবু তো সেই সময় বললো যে আমাদের ক্লায়েন্ট সার্চ করাটা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন খুব সিম্পলি একটা জিনিস তাহলে দেখাই আপনাদের। আপওয়ার্কে লগ ইন করে দেখাতে হবে। আচ্ছা, টাইম আছে 10 মিনিট, এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতেছি এই যে বিভিন্ন ক্লায়েন্ট, যেমন এই যে এটা একটা আনভেরিফাইড, দেখেন কোনো স্টারও নাই, স্পেন্ড কত? 0। ভেতরে আমাদের যাওয়ারই দরকার নাই, এটা এরকম ওরকম পাবো কিনা। এই যে এটার স্পেন্ড হচ্ছে 10K প্লাস। কিছু আছে দেখবেন আনভেরিফাইড লেখা, কিন্তু এখানে স্টার শো করে, অনেক সময় নাও শো করতে পারে, স্পেন্ড একটা ভালো অ্যামাউন্ট স্পেন্ড করছে। সো বোঝা যাচ্ছে যে এটা তাৎক্ষণিকভাবে তার কার্ডে কোনো প্রবলেম। বোঝা গেল? আচ্ছা ভাইয়া, আনভেরিফাইড বললে ওগুলোতে কি অফার লেটার পাঠাবো না? না, কারণ সে হচ্ছে এমনও হতে পারে সে নতুন কোনো ক্লায়েন্ট আসছে, সে পরীক্ষামূলকভাবে একটা জব পোস্ট করছে, তো আপনি অযথা আপনার কানেক্টসটা নষ্ট করলেন না, কানেক্টস গুলো। আচ্ছা। ওই যে আপনাকে অনেক কিছু রিসার্চ করতে হবে, যেমন এই যে সাপোজ এই জবটা আমি ওপেন করি, আর দু একটা জব যদি ওপেন করি, দেখেন তার হায়ার রেট কত দেখছেন? 99%। সো এরকম ক্লায়েন্ট খুব কমই পাবেন। 100%ও আছে, ম্যাক্সিমাম দেখবেন যে 90-র নিচেই থাকে, এবং 60-র নিচেও থাকে, এমনও আছে। 5টা জব মনে করেন পাবলিশ করে, 1টা 2টা হায়ার করে, 6 ওপেন জবস। তারপর দেখেন এই যে এই ক্লায়েন্ট, যে এটা আপনি মনে করলেন যে কোনো কারণে এই জবটা আপনার কাছে আসছে, এখন এই ক্লায়েন্ট আর কোনো জব পোস্ট করছে কিনা আপওয়ার্কে, এই যে আদার ওপেন জবস বাই দিস ক্লায়েন্ট, ওই সেম ক্লায়েন্টই এই জবগুলো কিন্তু আবার পোস্ট করছে। আচ্ছা, আবার এখানে আরেকটা কলাম দেখবেন পাবেন, এটা এখন নাই, সিমিলার জব, মানে এই জাতীয় জব, যে জবটা আপনি খুঁজতেছেন এই জাতীয় আরো অন্য ক্লায়েন্টের জব। তারপর দেখেন নিচের দিকে আমরা এলে, এখানে তো একটা শর্ট ইয়ে পাচ্ছি, এনার হচ্ছে রিভিউ, এরপরে হচ্ছে আপনার কান্ট্রি, জব, তারপরে কত ইয়া হায়ার করছে কত দেখছেন। তারপরে আবার অ্যাক্টিভ কতজন, কেউ কিন্তু অ্যাক্টিভ নেই। সো ক্লায়েন্টের কিন্তু লাগবে পার্সন, এটাতে কিন্তু 100% আপনারা অ্যাপ্লাই করতে পারেন। মানে কথার কথা আমি বললাম আর কি, একজন অ্যাক্টিভ নাই। সো
এই যেগুলো এবং সবার সাথে ভালো রিভিউ। এখানে একজনকে কতবার হায়ার করছে, তার মানে কি দেখেন, এর সাথে যদি ভালো রিলেশনে আসেন সে কি করবে, আপনি কন্টিনিউ কাজ দেবে, কাজ পাওয়ার একটা পসিবিলিটি গ্রো হবে। এই যে দেখেন সেম পারসন $5 করে লিখতেছে, মনে হয় সে কন্টিনিউ লিখেই যাচ্ছে। মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরপরে এই যে আনভেরিফাইড। এখন এনাকে আপনি ইয়ে করা তো রিক্স, একে ইন্ডিয়ার ক্লায়েন্ট, তারপরে জিরো স্পেন্ড, আবার আনভেরিফাইড। বোঝা গেল বিষয়গুলো? এটা অবস্থা দেখেন, কতজন লাগবে ফ্রিল্যান্সার? 15 জন। So, অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো নিয়ে রিসার্চ করে আপনি ডিসাইড করবেন যে এই জবটা আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না। যেমন এটা বলতেছে আওয়ারলি রেট $7 থেকে $11 মধ্যে যারা তারা অ্যাপ্লাই করবে, ওকে ফাইন। তারপরে বলতেছে নরমালি কত পার্সেন্ট হায়ার রেট থাকলে পাঠানো উচিত মিনিমাম? আসলে বলা কঠিন, এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার যে ক্লায়েন্ট আসলে ইয়ে করবে কিনা। তারপরেও আপনার যদি 50 থেকে 60% উপরে থাকে তাহলে তো করাই যায় অ্যাপ্লাই। বোঝা গেছে? তারপরে ওই যে রিসার্চটা একটু বেশি করে নিতে হবে। আরেকটা হচ্ছে কি, লেস দেন কত প্রপোজাল থাকলে খুব দ্রুত আপলোড কর, মানে কি অফার দেওয়া উচিত? মিনিমাম কত থাকলে? সব থেকে তো বেস্ট আপনি এই যে চেক করবেন আর সামনে পাওয়া মাত্রই দেখবেন লেস দেন 5, সেই সময় দিতে পারলে তো সব থেকে বেস্ট। এবং আপনি প্রপোজাল দেওয়ার পরে রিলোড দিয়ে যদি দেখেন লেস দেন 5, সো ডেফিনেটলি আপনি লাকি, তাই না? আমি যে দুইজনকে পাঠাইছিলাম ওদের ওখানে ওইগুলো দেখেই পাঠাইছিলাম, লেস দেন 5 ছিল, তারপরে হায়ার রেটও অনেক বেশি ছিল, তাও আসলো না। ওইটাই বুঝতে পারছিলাম না যে আপরকে কেমন করে পাঠালে আসে, ভাই মানে এখানে রিপ্লাইটা কেমন করে দিতে হয়। বুঝি না, একটু বুঝে দিবেন। মানে 5টা প্রপোজাল ওরা নিবে এরকম? না, 5 জন অ্যাপ্লাই করছে, লেস দেন 5 জনে প্রপোজাল দিছে ওই জবের জন্য। না মানে ওই ওই দুইটা নিয়ে আপনি চিন্তিত নাকি? যে সব ঠিকই ছিল কিন্তু রেসপন্স মানে ইয়ে পেলেন না কেন, এই তো ফিডব্যাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা কি কাউকে ইন্টারভিউ ডাকছে? আচ্ছা দেখি, স্ক্রিনটা শেয়ার করে দেখা না। জি দেখাচ্ছি। আচ্ছা, স্ক্রিন না শেয়ার করলে হবে, অন্য কেউ ইন্টারভিউ আসছে কিনা এটা বললে হবে। 3 ইন্টারভিউস, এখনো লেস দেন 5 চলতেছে, 3 ইন্টারভিউস। ওই তাহলে অনেক সময় ইনভাইট সেন্ড করে, জি ক্লায়েন্ট ইনভাইট সেন্ড করে, মানে হচ্ছে প্রোফাইল সার্চ করে করে ইনভিটেশন টু ইন্টারভিউ। বোঝা গেছে? মানে আপনি অ্যাপ্লাই করেননি কিন্তু ক্লায়েন্ট বলছে যে তোমার যদি সময় থাকে তুমি আমার সাথে কাজ করবা, বা এই হচ্ছে ডেসক্রিপশন, জি এই তো। তুমি কাজ করতে চাও কিনা। দেখি নিচে আসেন। জি এটা ছিল আর কি। আপনি এই যে ক্লিক করেন নিয়েতে ভিউ জব পোস্টিং, এই যে বাম পাশে নিচের দিকে, বাম পাশে বুঝি নাই। একটু নিচের দিকে আসেন, ভিউ জব পোস্টিং, আরো উপরে, হ্যাঁ এখানেই ভিউ জব পোস্টিং, পান নাই? স্কিলগুলোর উপরে, স্কিলগুলোর উপরে, স্কিলগুলোর উপরে, এই যে যে হ্যাঁ। হ্যাঁ রেট ছিল। এবার নিচে আসেন,
আরো নিচে ঠিক আছে। মানে উনি এখন তিনজনকে ইন্টারভিউ নিচ্ছে এরকম, কিন্তু কাউকে ইনভাইটেশন সেন্ড করেনি। হ্যাঁ হ্যাঁ, ইনি ইনভাইট করে নাই, তাহলে আপনার ডাইরেক্ট ইন্টারভিউয়ে তিনজনকে মানে ইন্টারভিউ নেওয়ার জন্য সে ইয়ে করছে। মানে কাউকে সিলেক্ট করা নাই এরকম, বুঝতে পারিনি ওটা। হ্যাঁ, তিনজন ইন্টারভিউ প্রসেসে আছে। আচ্ছা ভাইয়া, ওই যে ইন্টারভিউ নিচ্ছে এরকম তিনজন, যেমন এখানে তিনজন দেখলাম, অনেকগুলোতে 4জন 5জন এরকম থাকে, তখন কি ওই আর প্রপোজাল পাঠানো উচিত? এটা যদি এমন হয় যে অনেক বেশি পার্সন নেবে, সেই ক্ষেত্রে দিবেন, কিন্তু তাছাড়া উচিত না। মানে জিরো ইন্টারভিউইং যদি দেখি তখনই দিব শুধুমাত্র এরকম। হ্যাঁ হ্যাঁ, এবং যদি আপনি মনে করেন যে 20 জন থেকে 50 জন শো করছে অ্যাপ্লিকেন্ট, জি, বা 50 প্লাস শো করছে অ্যাপ্লিকেন্ট, সেই সময় কোনো কোনো সময় না দেওয়াই বেটার। প্রোফাইলটা যদি র্যাঙ্ক না থাকে, বা আপনার প্রোফাইলটা যদি স্টার বা এগুলো যদি না থাকে, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা ভাই, আর একটা জিনিস বুঝি না, ওই যে বিড করার সময় একটা অপশন থাকে না যে পেমেন্টটা আমি কিরকম চাচ্ছি, একদম কাজ শেষে চাচ্ছি নাকি মানে আওয়ারলি চাচ্ছি, এর ধরনের একটা মানে মাইলস্টোন যেভাবে পাঠাই, ওটা আমি বুঝি না কিভাবে পাঠাতে হয়, একটু দেখাবেন? আচ্ছা, ওটা আগামী দিন তাহলে দেখাই দেবো, আমি স্ক্রিন শেয়ার করে কিভাবে সিলেক্ট দিবেন ওটা দেখাই দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার মানে কি ও একদম একজনকে হায়ার করে ফেলছে, একজন ইন্টারভিউ নেয় নাই এরকম? না না, ইন্টারভিউ নিতে পারি, ইন্টারভিউ থেকে যদি হায়ার করে ফেলে তখন আর ইন্টারভিউ দেখাবে না। বোঝা গেছে? বুঝি নাই। যখন ইন্টারভিউ নিছে তখন ইন্টারভিউ এক দেখাইছে, কিন্তু ইন্টারভিউ থেকে যদি হায়ার করে ফেলে তখন ইন্টারভিউ আর সংখ্যা থাকবে না, ওটা তখন হায়ারে কনভার্ট হয়ে যাবে। ও একজনকে ইনভাইট পাঠাইছে, একজনকে হায়ার করে দিয়েছে। একজনকে ইনভাইট পাঠায়ে একজন ইন্টারভিউয়ে গেছিল, ইন্টারভিউ যাকে নিছে তাকে আবার হায়ার করছে, সো ইন্টারভিউ আর ওখানে এখন জিরো হয়ে গেছে। মানে বুঝতে পারিনি। উনি যাকে ইনভাইট পাঠাইছে ওকে হায়ার করছে, মেইন কথা হচ্ছে এটা না ভাইয়া? হ্যাঁ, কিন্তু মাঝে একটা প্রসেস ছিল না ইন্টারভিউ, সেই সময় ওটা শো করতেছে না, কারণ ও তো এখন আর ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ, ওর নিচ্ছে না, ইন্টারভিউ টাইমটা তো এক্সপায়ার হয়ে গেছে, কনভার্ট হয়ে সে এখন হায়ার হয়ে গেছে, সো এখন ইন্টারভিউ থেকে ওটা কনভার্ট হয়ে হায়ারে চলে গেছে 1। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ সবাইকে।